আসসালামু আলাইকুম। ভিডিওটা না বানিয়ে পারলাম না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে প্রপাগান্ডা, এটা সীমা ছাড়িয়ে গেছে। আর এজন্য আমি কিছু কথা না বলে থাকতে পারলাম না। বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, তখন তা ভারতীয় গণমাধ্যমে তেমন গুরুত্ব পায়নি। বলা যায় ভারতীয় মিডিয়া সে সময়ের অনেক ঘটনাই এড়িয়ে গিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ পুলিশ ও দলীয় গুন্ডারা যখন ছাত্র জনতার মিছিলে গুলি করছিল, তখনও গুটি কয়েক ভারতীয় মিডিয়া তা প্রচার করেছিল, আর সেটুকু করেছিল খুবই অবহেলা করে। এরপর আওয়ামী সরকার যখন দেশ জুড়ে কারফিউ জারি করলো, ইন্টারনেট বন্ধ করে দিল, তখনও ভারতীয় গণমাধ্যম পরিস্থিতির জটিলতা বুঝতে পারেনি। ভারত ছাত্র জনতার বিক্ষোভকে কখনোই সহজাত মনে করেনি, বরং ভারতীয় মিডিয়াগুলো বিপ্লবের সময়, এমনকি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও প্রচার করেছিল যে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে চীন ও পাকিস্তানের প্রভাবে বাংলাদেশের এই ছাত্র বিপ্লবটি সংগঠিত হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় মিডিয়ার অ্যালার্জি হওয়ার মূল কারণটি হলো, এই আন্দোলনটি গড়ে উঠেছিল ভারতের আস্থাভাজন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। ভারতের নীতি নির্ধারকদের ধারণা ছিল যে আদালত কোটা তুলে নেওয়ার পক্ষে রায় প্রদান করলে এবং সরকার তা বাস্তবায়নের ঘোষণা দিলে আন্দোলন এমনিতেই থেমে যাবে। কিন্তু তার আগেই পানি অনেকটা গড়িয়ে গিয়েছিল এবং হাসিনা সরকার নির্বিচারে মানুষ হত্যা করায় পরিস্থিতি এর মাঝে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ভারতীয় মিডিয়া তা অনুধাবন করতে পারেনি। আদালতের রায় ঘোষণার পরও হাসিনা সরকারের শেষ রক্ষা হয়নি, কেননা এতগুলো সাধারণ ছাত্র হত্যার পর সরকারের নৈতিক অবস্থান আগেই দুর্বল হয়ে যায়। ফলে বৈষম্য বিরোধী আন্দোলনটি সরকার বিরোধী একটি অসহযোগ আন্দোলনের রূপ নেয়। 5 আগস্ট হাসিনা পালিয়ে ভারত চলে যাওয়ার পর ভারতীয় মিডিয়ার অধিকাংশই বাংলাদেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়। দুঃখজনকভাবে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মিডিয়ায় শেখ হাসিনাকে ভারতের একমাত্র বন্ধু, সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র ভরসাস্থল ও খালেদা জিয়াকে পাকিস্তানপন্থী ও হিন্দু বিদ্বেষী হিসেবে প্রচার করা হয়। যেমনটা আগেও বলা হয়েছে যে বেশ কিছু মিডিয়ায় মৌলবাদী জামাত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহযোগিতায় হাসিনা সরকারের পতন ঘটিয়েছে মর্মে দাবি করা হয়। খুব অল্প কিছু গণমাধ্যম ছিল যারা ছাত্র জনতা আন্দোলন নিয়ে গঠনমূলক সংবাদ প্রচার করেছে এবং হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সমালোচনা করেছে। দুই একটি ভারতীয় মিডিয়া বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সাক্ষাৎকার নিয়েছে। তবে এসব সাক্ষাৎকারেও তারা বাংলাদেশি ব্যক্তিদের মুখ দিয়ে ছাত্র জনতার বিরুদ্ধেই কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা করে যায়। এরপর ভারতীয় মিডিয়ায় সিন্ডিকেট অপপ্রচার শুরু হয়, যেখানে দাবি করা হয় যে হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র নেতারা সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর ব্যাপকভাবে নির্যাতন পরিচালনা করেছে। এটি সত্য যে যারা ফ্যাসিবাদী শাসনামলে আওয়ামী লীগের রাজনীতি করত এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের উপর নির্যাতন করেছিল, তাদের কেউ কেউ হামলার শিকার হয়েছিল এবং সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে। তাই আলাদা করে হিন্দুদের উপর নির্যাতনের ব্যাপারে যে অপপ্রচার চালানো হয়েছে তা মোটেও সত্য নয়। তবে মর্মান্তিক সত্য হলো, ভারতীয় যেসব গণমাধ্যম বাংলাদেশের আন্দোলন নিয়ে চুপ ছিল, তারাও হঠাৎ করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত হামলা নিয়ে সরব হয়ে যায়। এসব মিডিয়ার ভাষা ছিল যথেষ্ট আপত্তিকর এবং উস্কানিমূলক। পরিস্থিতি বুঝতে পেরে কলকাতা পুলিশ বাধ্য হয়ে একটি বিবৃতি দেয়। কলকাতা পুলিশ বিবৃতিতে জানায়, কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং করা হচ্ছে তা সাম্প্রদায়িক এবং ভারতীয় প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী। সংবাদ গ্রহণের আগে তৃতীয় সোর্সের মাধ্যমে তা যাচাই করারও অনুরোধ জানানো হয়।
ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ভিত্তিহীন খবর প্রকাশের নেপথ্যে একটি কার্যকারণও আছে। মূল কারণটি হলো ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দেখাতে চায় বাংলাদেশের হিন্দুরা চরম বিপদে আছে এবং এই অঞ্চলের হিন্দুদের বাঁচাতে চাইলে বিজেপি দিল্লির ক্ষমতায় থাকা উচিত। একটি দেশে বিপ্লব ও গণ অভ্যুত্থানে যদি স্বৈরাচারী শাসক পালিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে অন্য কোনো দেশে ওই স্বৈরাচারী শাসককে রাষ্ট্রীয়ভাবে বরণ করতে চায় না। উদাহরণ হিসেবে বলা যায় শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় চাইলেও ভারত তাতে সাড়া দেয়নি। অথচ হাসিনা যখন ভারতে একটি সামরিক ঘাঁটিতে নামলেন তখন তাকে রিসিভ করতে খুদ ভারতীয় নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফলে এখানে হাসিনার প্রতি ভারত সরকারের সহানুভূতির বিষয়টি স্পষ্ট। শেখ হাসিনার সরকারকে ভারত দীর্ঘদিন সমর্থন দিয়ে এসেছে। এখন গণ অভ্যুত্থানকে মৌলবাদী অভ্যুত্থান হিসেবে দেখিয়ে ভারত বাংলাদেশের ছাত্র জনতার অর্জনকে ভিন্ন দিকে নিয়ে যেতে চেষ্টা করছে এবং কার্যত হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা জারি রেখেছে। পতিত আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মীকেও ভারতে আশ্রয় দিচ্ছে অথবা ভারত হয়ে অন্যত্র চলে যাওয়ারও সুযোগ করে দিচ্ছে। ভারতের নামে বেনামে সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্ট থেকে এবং মূল ধারার গণমাধ্যম থেকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী ঘরানার সাংবাদিক যারা অতীতে বিভিন্ন অপরাধের দায়ে এর আগে অভিযুক্ত হয়েছেন কিংবা যারা নিজেরাই দেশ ছেড়ে নির্বাসিত হয়েছেন তারা বিগত ফ্যাসিবাদী আমলে বেশ নীরব ছিলেন, কিন্তু সম্প্রতি ভারতীয় মিডিয়াগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছে। এই আওয়ামী সাংবাদিকেরা দেশের মিডিয়াতে পর্যাপ্ত সুযোগ না পেয়ে ভারতীয় মিডিয়ার উপর ভর করে দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। সর্বশেষ গত 12 নভেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য আমাদের সরকার সহ গণমাধ্যম সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, সবার মতামত নিয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই অভ্যুত্থানকে এক ধরনের ইসলামী উগ্রবাদের সঙ্গে মেলানোর চেষ্টা করছে, কারণ বাংলাদেশে ইসলামী উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য সহায়ক হয়। সেই জায়গা থেকে এই অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন আমাদের এই আন্দোলনের অন্যতম একজন মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভারতের পত্রিকা ইকোনমিক টাইমস কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া তাকে হিজবুত তাহরীর সদস্য হিসেবে অভিহিত করে। আমরা দেখলাম সেই একই সুর আনন্দবাজার পত্রিকাতেও প্রতিফলিত হয়েছে। একই সুরে কথা বলছেন তসলিমা নাসরিন। আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। তথ্য উপদেষ্টার এই মন্তব্যগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। ভারতীয় অপপ্রচারের প্রয়াসে সবচেয়ে ধারাবাহিক ভূমিকা রাখছে রিপাবলিক টিভি। এই টিভির মালিকের নাম অর্ণব গোস্বামী, যিনি ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির কট্টর সমর্থক। সরকারের সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়েই তিনি 2020 সালের 11 ডিসেম্বর রিপাবলিক টিভি বাংলা চালু করেন। এটি গোস্বামী প্রতিষ্ঠিত রিপাবলিক নেটওয়ার্কের তৃতীয় চ্যানেল। রিপাবলিক বাংলার বিরুদ্ধে শুরু থেকেই বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রিপাবলিক টিভি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে যে চট্টগ্রামের লালদিঘিপাড়ায় নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাব পরবর্তীতে প্রমাণ করে দেয় যে এটি কোনো হিন্দু মন্দিরের হামলা নয়, বরং এটি এক মুসলিম আওয়ামী লীগ নেতার বাড়ির ঘটনা। ভারতে ইলিশ মাছ না পাঠানোর যে প্রাথমিক সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছিল, এরও সমালোচনায় মুখর হয়েছিল চ্যানেলটি। সম্প্রতি রিপাবলিক বাংলা
প্রচার করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেশ ছেড়ে প্যারিসে পালিয়ে গিয়ে সেখানে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং ট্রাম্পের জয়ের পর দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তিনি তখন দেশেই ছিলেন। তথ্যসূত্র কালের কণ্ঠ, 16 নভেম্বর 24। সংবাদ শিরোনাম: প্রধান উপদেষ্টাকে নিয়ে গুজব ছড়াচ্ছে রিপাবলিক বাংলা। রিপাবলিক টিভি বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ তার প্রশ্নবিদ্ধ ভূমিকায় এরই মধ্যে চরমভাবে বিতর্কিত হয়েছেন। তিনি বিচিত্র অঙ্গভঙ্গি প্রদর্শন করে সাংবাদিকতা করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হয়েছেন। তবে সম্প্রতি তিনি চরমভাবে বিতর্কিত হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর নগরী চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দেওয়ার মধ্য দিয়ে। ময়ূখ রঞ্জন ঘোষ বলেন, চট্টগ্রাম 1947 সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব হবে না। তিনি আরও দাবি করেছেন যে বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে। ময়ূখের এই অনুষ্ঠান প্রচার হওয়ার বাংলাদেশের সকল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন প্রকাশ্যেই এই অপতৎপরতার নিন্দা করেছেন। ভারতের গণমাধ্যমে এই ধরনের অপপ্রচারকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপের শামিল বলে আখ্যায়িত করা হয়েছে। সর্বশেষ এই বিষয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মুখ খুলেছেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গত 14 নভেম্বর বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের সম্পর্কে অপপ্রচার করছে। বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো হবে, আর প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে, কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর এই ঘটনায় স্ট্রং একটি প্রটেস্ট লেটার তাদের দেওয়া হবে। চট্টগ্রাম নিয়ে রিপাবলিক টিভি বাংলার সংবাদ উপস্থাপকের মন্তব্য সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। তারা যাতে মিথ্যা রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। এটি স্পষ্ট যে ভারতের বেশ কিছু মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলোকে অতিরঞ্জিত করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে তারা মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। চট্টগ্রাম সহ বাংলাদেশের ভৌগোলিক স্ট্র্যাটেজিক্যাল কিছু ভূখণ্ড দখলেও তারা উস্কানি দিচ্ছে। অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অপতৎপরতার বিরুদ্ধে ভারত সরকারের কাছে জবাব চাইতে হবে এবং এসব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সাথে আওয়ামী ঘরানার যে মিডিয়াগুলো ভারতীয় গণমাধ্যমের এসব অপপ্রচার দেখেও নীরব থাকছে, তাদের ব্যাপারেও সরকারকে সজাগ থাকতে হবে এবং তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে যথাযথ ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে। একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তাই প্রতিটি গণমাধ্যম যেন ছাত্র জনতার বিপ্লবের চেতনা লালন করে এবং ফেসিবাদের বিরুদ্ধে সরব থাকে, তা নিশ্চিত করার দায়বদ্ধতাও এই সরকারের উপরই বর্তায়। সবাইকে ধন্যবাদ।